মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাকিটুকু আলোচনা করব কিছুক্ষণের জন্য যে চার্জ অফ ইনকাম ট্যাক্সের 163 সেকশনটা আমরা একটু দেখার চেষ্টা করব। তার আগে আমরা একটু কোরআন থেকে কিছু আয়াত শুনে নেই। আমি হুকুম করলাম, তোমরা সবাই নিচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে, তার উপর না কোনো ভয় আসবে, না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে। আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নির্দেশগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী, অনন্তকাল সেখানে থাকবে। হে বনী ইসরাইলগণ, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি, এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা। তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় করো আমাকেই। আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হয়ো না, আর আমার আয়াতের স্বল্প মূল্যও দিও না, এবং আমার আযাব থেকে বাঁচো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না। আর নামাজ কায়েম করো, যাকাত দান করো, এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকেই ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো। তবুও কি তোমরা চিন্তা করো না? ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব, যারা কথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় পরওয়ারদিগারের, এবং তারই দিকে ফিরে যেতে হবে। হে বনী ইসরাইলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না, এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারণ কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না, এবং তারা কোনো রকম সাহায্যও পাবে না। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না, এবং তার পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না, এবং তারা কোনো রকম সাহায্যও পাবে না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এর হচ্ছে যে চার্জ অফ মিনিমাম ট্যাক্স সেকশন 18(3) সি এবং 163। অ্যাকর্ডিং টু সেকশন 18(3) সি, where under the provisions of this act any minimum tax is to be charged, যদি কোনো মিনিমাম ট্যাক্সটা চার্জ করা হয়, it shall be charged, levied, paid or collected accordingly। তাহলে সেটা সেই অনুযায়ী চার্জ করতে হবে, লিভড, পেইড অ্যান্ড কালেক্টেড অ্যাকর্ডিংলি। যদি অর্থাৎ নিয়ম অনুযায়ী মিনিমাম ট্যাক্সটা কী করতে হবে, যদি কোনো মিনিমাম ট্যাক্স যদি আরোপ করা হয়, তাহলে সেটা নিয়ম অনুযায়ী কী করতে হবে, চার্জ করতে হবে, নিয়ম অনুযায়ী লিভড করতে হবে, পেইড করতে হবে এবং কালেক্টেড করতে হবে, নিয়ম অনুযায়ী করতে হবে। নিয়মটা কি সেটা আমরা জানছি। নট
উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন এনি আদার প্রভিশনস, অন্য প্রভিশনে বা অন্য কোনোখানে অন্য কোনো আইনে যেটাই বলা থাকুক না কেন অফ দিস অ্যাক্ট, এই আইনের অন্য কোনো প্রভিশনে, ধারায় বা অন্য কোনো প্রভিশনে যেটাই বলা থাকুক না কেন, মিনিমাম ট্যাক্স শ্যাল বি পেয়েবল বাই অ্যান অ্যাসেসি in accordance with the provisions of section 163 of Income Tax Act 2023. The provisions are as follows. প্রভিশনগুলো আমরা জানবো, আস্তে আস্তে জানবো। 163 আমরা জানবো। তাহলে মিনিমাম ট্যাক্সটা কি করতে হবে, আমাদেরকে 160 অনুযায়ী আরোপ হবে। এই আইনের অন্যান্য বিধানে যা কিছুই বলা থাকুক না কেন, এই ধারার বিধানাবলী সাপেক্ষে অর্থাৎ 163 অনুযায়ী করদাতা কর্তৃক মিনিমাম যে করটা আছে সেই মিনিমাম করটা পরিশোধযোগ্য হবে। এটা হচ্ছে 163 একে বলা আছে। Where minimum tax will be applicable? Sorry. Where minimum tax will be applicable? এটা 163(2) বলছে যে মিনিমাম ট্যাক্সটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয়। এই দেখেন এখানে অনেকগুলো সেকশন দেওয়া আছে, 88 থেকে 92, 94 থেকে 95, 100 থেকে 102, 105, 106, 108, 110, 111, 114 to 118, 120 to 129 and 132 থেকে 132 থেকে 139। এই যে এখানে প্রভিশনসগুলো দেয়া আছে, সেকশনগুলো দেয়া আছে, এগুলো শ্যাল বি দ্য মিনিমাম ট্যাক্স, এগুলো মিনিমাম ট্যাক্স হবে ফ্রম দ্য সোর্সেস, শ্যাল বি দ্য মিনিমাম ট্যাক্স ফ্রম দ্য সোর্সেস, সেই সমস্ত উৎস হতে এটা মিনিমাম ট্যাক্স হবে, ফ্রম হুইচ ট্যাক্স হ্যাজ বিন কালেক্টেড এবং ডিডাক্টেড, যেখান থেকে যে উৎস থেকে ট্যাক্সটা কালেক্ট করা হয়েছে বা ডিডাক্ট করা হয়েছে, সেই উৎস থেকে সংগৃহীত যে ট্যাক্সটা কাটা হয়েছে এই ধারা অনুযায়ী সেগুলো মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হবে। এনে বলছে যে এই যে 88-এ কি আছে, 89-এ কি আছে, এটা এখানে দেয়া আছে যে পেমেন্ট টু কন্ট্রাক্টর এক্সেট্রা, তারপরে কমিশন 94-এ আছে কমিশন ডিসকাউন্ট ফি, তারপরে কালেকশন অফ ট্যাক্স ফ্রম ট্রাভেল এজেন্ট, এটা ট্রাভেল এজেন্টের কাছ থেকে এটা কালেকশন করা হয়। তারপরে ডিডাকশন অ্যাট সোর্স ফ্রম ইন্টারেস্ট অর সেভিং ইনস্ট্রুমেন্টস, কালেকশন অফ ট্যাক্স ফ্রম রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ড ডেভেলপার। এই যে ধারাগুলো যেগুলো বললাম, এই ধারাগুলো এখানে ডিটেলস মানে সূচিপত্র আকারে দেয়া আছে। সেকশনগুলো ভিতরে পড়লে আপনারা বুঝতে পারবেন। এখানে ভিতরে আমরা এখন যাচ্ছি না, আমরা শুধু 163টা পড়ছি। তো এখানে যে সেকশনগুলো বলা আছে এই সেকশনে গেলে যেখানে কালেকশন করা হবে, এই ধারার অধীনে যে টাকাগুলো কালেকশন করা হবে সেগুলো মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হবে। কালেকশন অফ ট্যাক্স ফ্রম মোটর ভেহিকলস পেইং কমার্শিয়ালি, এগুলো। আচ্ছা, এই ধারার অধীনে আমরা যে ট্যাক্সটা কাটলাম, যেটা মিনিমাম ট্যাক্সটা আমরা কাটলাম বা কালেক্ট করলাম, এই টাকাটা তখন জমা দিতে হবে। তো জমা দেওয়ার জন্য ধারা 9 বলা আছে, এটা 163 আন্ডারে না, যেহেতু টাকাটা কর্তন করেছি এখন জমা দেবো কিভাবে, এই জন্য এটা এখানে আমরা একটু জানার চেষ্টা করি দেখি। এটা কিন্তু ধারা 9 বলা আছে যে উৎসে কর্তনকৃত কর জমাদানের সময়সীমা। আমরা এই সময়সীমাটা সরকারি কোষাগারে যে টাকাটা কেটে রাখলাম এবং মাসের পর মাস রেখে দিলাম, তারপরে মন চায় যেদিন সেদিন জমা দিলাম, ব্যাপারটা এরকম না। বলে দেয়া আছে যে জুলাই থেকে মে মাস পর্যন্ত অর্থাৎ এই 11 মাসের টাকাটা প্রত্যেকবার পরবর্তী মাসের 2 সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে সুন্দর করে জমা দিয়ে দিতে হবে। যেমন জুলাই যেসব আমরা কর্তন করব বা কালেকশন করব সেগুলো আগস্টে জমা দিতে হবে। আগস্টে যেগুলো আমরা কর্তন করব বা কালেকশন করব সেগুলো সেপ্টেম্বরে জমা দিয়ে দিতে হবে। এইভাবে চলতে থাকবে। তো মে মাস পর্যন্ত মে মাসেরটা আমরা যেভাবে আমরা কর্তন করব বা কালেকশন করব সেগুলো আমরা দেব জুন মাসে। জুন মাসে জমা দেব। এখানে মে মাস পর্যন্ত বলছে, জুন মাসে, এবার পরবর্তী মাসের 2 সপ্তাহের মধ্যে আমরা এটা জমা দিয়ে দিব। কিন্তু জুন মাসেরটা তো আমরা জুলাই দিতে পারছি না, কারণ সেটা পরের অর্থবছরে হয়ে যাচ্ছে। তাহলে জুলাই মাসের জন্য কি আইন? জুলাই মাসের জন্য আইন হচ্ছে
যে প্রথম 20 দিন, প্রথম প্রথম থেকে শুরু করে 20তম দিন পর্যন্ত যেটা আমরা কালেকশন করব বা ডিডাক্ট করা হবে, সেই টাকাটা পরবর্তী 7 দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে দিতে হবে। তো 20 দিন গেল, 20 দিনেরটা পরবর্তী 7 দিনের মধ্যে দিলাম। 7 দিন বলছে কিন্তু। 7 দিনের মধ্যে জমা দিলাম। তো বাকি থাকে আর কতদিন? 10 দিন থাকে। তো 10 দিনেরটা এখানে বলছে অর্থ বছরের জুন মাসের অন্যান্য যেকোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে যেকোনো দিন বলতে জুনে অটোমেটিক শেষের 10 দিন এর মধ্যে চলে আসছে। তো সেইখানে জমা দিতে হবে কর্তন বা সংগ্রহের পরবর্তী দিন। যদি আমরা কর্তন করব, যদি 21 তারিখে কর্তন করি 22 তারিখে জমা দিতে হবে, 22 তারিখেরটা 23 তারিখে জমা দিতে হবে। যদি শুক্রবার পরে শনিবার পরে সমস্যা নাই, রবিবারে যাই সুন্দর করে জমা দিয়ে দিতে হবে। আরেকটা কথা বলেছে যে যদি অর্থ বছরের জুন মাসের শেষ কর্মদিবস, সেটা আমরা কি করতে পারি, এখানে যেহেতু বলছে যে যেকোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে সেটা পরবর্তী দিন জমা দিতে পারবো, কিন্তু আমাদের অর্থ বছর ক্রস করা যাবে না। সেখানে বলছে যে ঘ নম্বরে বলেছে যে জুন মাসের শেষের দিন আমরা যেটা কর্তন করব ওই দিনেরটা ওই দিনেই সরকারি কোষাগারে কি করতে হবে, জমা দিয়ে দিতে হবে। এখানে ই পেমেন্টের মাধ্যমে জমা দিয়ে দেওয়া যায়। ই পেমেন্টের মাধ্যমে তো যে কোনো সময় এটা জমা দিয়ে দেওয়া যায়, সমস্যা হয় না। ই পেমেন্টের মাধ্যমে জমা দিবেন। উৎসে কর্তনকৃত বা সংগৃহীত কর পরিশোধ পদ্ধতি এই আইনের অংশ 7 আওতাধীন কর কর্তন বা সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিধি 9 বলছে মোট কথা যে এ-চালানের মাধ্যমে জমা দিতে পারবেন, অথবা বোর্ড কর্তৃক নির্ধারিত যে ই পেমেন্ট আছে, যে বললাম ই পেমেন্টের মাধ্যমে সরকারি কোষাগারে আপনারা টাকাটা জমা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে জমা প্রদানের আইন, এইভাবে আমাদেরকে টাকাটা জমা দিতে হবে। 163-র 3-এর এতে বলছে যে for the purpose of income for which minimum tax is applicable, books of accounts shall be maintained in the regular manner as per section 72. তো 70 যেগুলো আয়ের ক্ষেত্রে মিনিমাম ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হয়, যেসব আয়ের উৎসের উপর মিনিমাম ট্যাক্সটা প্রযোজ্য হয়, অ্যাপ্লিকেবল হয়, সেসব ক্ষেত্রে করদাতা কি করবে, অবশ্যই 72 অনুযায়ী বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করবে। কত ধারা? বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করবে 72 অনুযায়ী। 72-তে কি বলেছে একটু দেখি। হিসাব রক্ষণ পদ্ধতি, সুন্দর কথা। হিসাব রক্ষণ পদ্ধতি বলেছে যে এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে একজন ব্যক্তির আয়কে নিয়মিতভাবে প্রকৃত হিসাব রক্ষণ পদ্ধতি অনুসারে পরিগণনা করতে হবে। নিয়মিত যে প্রকৃত হিসাব রক্ষণ যে পদ্ধতি আছে, আমরা সাধারণত যেটা মেনটেন করি, যেভাবে আমরা হিসাবপত্র রাখি, সেভাবে আমাদেরকে হিসাব রক্ষণ নীতি অনুযায়ী আমাদেরকে হিসাবগুলো সংরক্ষণ করতে হবে। আবার বলছে যে যেই ক্ষেত্রে একজন ব্যক্তি যদি মনে করে যে হিসাব রক্ষণ পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন, তাহলে তিনি কি করবেন? সেক্ষেত্রে তিনি সেই পরিবর্তন সম্পর্কে উপকর কমিশনারকে আবেদন করতে পারবেন। ডিসিটি বরাবর একটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। নিজে পরিবর্তন করলে হবে না, ডিসি থেকে অনুমতি নিতে হবে। এইরূপ আবেদন প্রাপ্তির পর উপকর কমিশনার, যিনি ডিসিতে আছেন, তিনি কি করবেন? করদাতার আয় স্পষ্টভাবে প্রতিফলনের জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলো অনুমোদন করতে পারবেন। ডিসিটি যদি অনুমোদন করে দেয়, তাহলে সেই অনুযায়ী তিনি বুকস অফ অ্যাকাউন্টসটা মেনটেন করবেন। বোর্ড মানে হচ্ছে এনবিআর। বোর্ড কি বলছে? বিধি দ্বারা যদি কোনো ব্যবসা বা কোনো শ্রেণীর ব্যবসা বা অন্য কোনো উৎস বা অন্য কোনো উৎসের আয়ের জন্য যদি হিসাব রক্ষণ পদ্ধতি নির্ধারণ করে দেয়, বা হিসাব রক্ষণ পদ্ধতি বা মানদণ্ড যদি অন্যান্য যাচাই মানদণ্ড যদি নির্ধারণ করে দেয়, তাহলে সেই অনুযায়ী বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। বোর্ড নির্ধারণ করে দিছে এই ব্যবসার জন্য তুমি এইভাবে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করবা। স্পেসিফিক যদি বলে দেয়, বোর্ড যদি বলে দেয়, যে বিধি দ্বারা সে যদি বলে দেয় যে কোনো ব্যবসা বা কোন শ্রেণীর ব্যবসার জন্য বা কোনো উৎসের বা অন্য কোনো উৎসের আয়ের জন্য তুমি কিভাবে হিসাব রক্ষণটা কিপ করবা, রেকর্ডগুলো কিপ করবা, এবং তার যাচাই বাছাইয়ের মানদণ্ড কি হবে, এগুলো বোর্ড যেভাবে বলে দেবে সেভাবে করতে হবে। ঠিক আছে? এখন বলছে যে পূর্ববর্তী বিধানগুলো ক্ষুণ্ণ না করে, যেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেগুলো ক্ষুণ্ণ না করে কোনো কোম্পানি যদি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা এই আইএফআরএস যেটা আছে, এই আইএফআরএস বা
এই বাংলাদেশে বলবৎ সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী হিসাবরক্ষণ বা আর্থিক প্রতিবেদন প্রস্তুত করবে। উপরে যেগুলা আইন আছে সেগুলো আমাদেরকে যতক্ষণ আলোচনা করলাম সেগুলো মেনে স্ট্যান্ডার্ড অনুযায়ী কি করবে, প্রতিবেদন প্রস্তুত করতে হবে। আচ্ছা, উপধারা 2 পড়েছি না আমরা 163 উপধারা 2 পড়লাম না, বিভিন্ন রকমের যে ট্যাক্স কালেকশন এবং ডিডাকশনের ধারাগুলো, এই যে এগুলো, এই যে এগুলো, এই যে 88 থেকে ভেঙে ভেঙে কন্টিনিউ না 139 পর্যন্ত, মাঝখানে কিছু গ্যাপ আছে। এটা হচ্ছে 163(2). তো কি বলেছে, এই 163(2) অর্থাৎ এই উপধারা 2 এর উদ্দেশ্যাবলী পূরণকল্পে নিম্নলিখিত বিধান প্রযোজ্য হবে। ইনকাম from any source for which minimum tax is applicable under this subsection shall be determined in regular manner. আচ্ছা, and tax shall be calculated by using applicable rate on such income. If the tax so calculated is higher than the minimum tax, the higher tax shall be payable on such income. এটা একটু বোঝেন, জিনিসটা সহজ আছে। এখানে হচ্ছে যে উপধারা 2 এর অধীনে, অর্থাৎ যেগুলো আমরা দেখলাম ওগুলোতে তো ন্যূনতম কর প্রযোজ্য হয়, তাই না? একটা টিডিএস কাটছে, ধরেন 500 টাকা কাটছে। টিডিএস কাটছে 500 টাকা, কোন উৎস থেকে কাটছে? একটা তো উৎস আছে, একটা আয় হয়েছে দেখে টিডিএস কাটছে, এমনি এমনি তো কাটেনি। তো ওই আয়টা টিডিএস কাটছে কিন্তু ধরেন 500 টাকা, তো ধরেন 10,000 টাকার উপরে টিডিএসটা কাটছে। ওই 10,000 টাকার আয়টা তো ক্যালকুলেশন করতে হয়েছে, ওই আয়টা নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করতে হবে। অর্থাৎ একটা টিডিএস যদি কাটে কোনো উৎস থেকে, ওই উৎসের আয়টা আমাকে নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করতে হবে। অ্যাজ ইউজুয়াল যে পদ্ধতি আছে, আয়টা কিভাবে নির্ধারণ হলো? আয়টা কি এমনি এমনি নির্ধারণ হয়েছে? নির্ধারণ হয়নি। আমি নিয়মিত পদ্ধতিতে আয়টা আমি নির্ধারণ করলাম, বাস হলো। আয় নির্ধারণ করলাম, আয় নির্ধারণ আয় হয়েছে 10,000 টাকা, ধরেন 500 টাকা ট্যাক্স টিডিএস কেটেছে। আচ্ছা, এই আয়ের অর্থাৎ ওই 10,000 টাকার উপর প্রযোজ্য যে হার আছে সেটা আমাদের কর গণনা করতে হবে। অর্থাৎ ওটার উপর যদি কোনো যে অ্যাপ্লিকেবল রেট থাকে, যে আমি যে আয় করলাম, আয়টা যদি আমার আয়ের জন্য আমার যে রেটটা আছে, অর্থাৎ যদি আমি মানে কোম্পানি যদি হয় তাহলে 25% বা 27.5% বা 22.5% এরকম থাকে না? তো ওইটা দিয়ে আমি অ্যাজ ইউজুয়াল একটা কি করব, ট্যাক্স বের করব। তাহলে কিন্তু একটা আমার ট্যাক্স বের হলো। প্রথমে টিডিএস কেটেছে, ওই টিডিএস এর আয়টা আমরা দেখলাম, আয়টা নির্ধারণ করলাম, হ্যাঁ আয় পেয়ে গেছি। এখন ওই আয়টার আমরা রেগুলার ট্যাক্স আমরা ক্যালকুলেশন করব। একটা রেগুলার ট্যাক্স করে আমরা কিন্তু ট্যাক্স পেলাম কিন্তু একটা। তাহলে আমরা একটা রেগুলার ট্যাক্স পেলাম, আর একটা টিডিএস যেটা আছে কেটে নিয়েছে 163(2) তে, সেটা তো আমাদের মিনিমাম ট্যাক্স হয়ে গেল। তো এই মিনিমাম ট্যাক্স এবং রেগুলার ট্যাক্স, এই দুইটার মধ্যে হুইচ এভার ইজ হায়ার দ্যাটস উইল বি পেয়েবল। ওকে, সহজ কথা। উপধারা 2 এর অধীনে ন্যূনতম করের চেয়ে বেশি হয় তাহলে এই আয়ের উপর উচ্চতর বা বেশি পরিমাণটা প্রদেয় হবে। আচ্ছা, এখন একটা উদাহরণ দেখি। এখানে ধরেন এখানে 25,000 টাকা একটা টিডিএস কাটছে, সরি 25,000 টাকা না, এই 18 লাখ টাকা একটা টিডিএস কেটেছে। তো এই 18 লাখ টাকাটা কেটেছে ধরেন হচ্ছে কতর উপরে, এই 1 কোটি টাকার উপরে একটা টিডিএস কেটেছে। তা এই 1 কোটি টাকাটা যে 1 কোটি টাকার এই আমরা তো টিডিএস কেটেছে 18 লাখ টাকা, 1 কোটি টাকাটা আমরা কি করলাম, নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করা আছে, ধরে নিলাম যে এটা নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে কত টাকা, 1 কোটি টাকা আয়। ঠিক আছে, ইনকাম শ্যাল বি ডিটারমাইন্ড ইন রেগুলার ম্যানার। ওকে, একটা আয় হয়ে গেল। এখন আমরা অ্যাজ ইউজুয়াল রেগুলার ট্যাক্স রেট দিয়ে আমরা একটা রেগুলার ট্যাক্স বের করব। সহজ, খুবই সহজ। এটা হচ্ছে ধরা হলো যে এটার জন্য এবিসি কোম্পানি সে 25% ট্যাক্স দিবে। ওকে, 25% ট্যাক্স দিল, তাহলে কত, মানে 25 দিল না, মানে 25টা ক্যালকুলেশন করছি আর কি। 25% দিলে আমাদের কত আসতেছে, 25 লাখ টাকা আসতেছে আমাদের ট্যাক্স। তাহলে আমাদের একটা ক্যালকুলেশন, 25 লাখ টাকা কিন্তু এখন দেইনি,
আমরা অলরেডি টিডিএস 18 লাখ টাকা কেটে নিয়েছে। তো আমাদের কিন্তু এখন ট্যাক্স ক্যালকুলেশন করা হলো 25 লক্ষ টাকা। এদিকে 25 লক্ষ টাকা আসলো এবং ওই ন্যূনতম কর প্রযোজ্য আয় যে 1 কোটি টাকা আছে এর বিপরীতে টিডিএস ছিল হচ্ছে 18 লক্ষ টাকা। তাহলে এই যে একটা ট্যাক্স আসলো, মিনিমাম ট্যাক্স একটা আসলো, একটা হচ্ছে রেগুলার ট্যাক্স একটা আসলো। এই দুইটা ট্যাক্সের মধ্যে হুইচ এভার ইজ হায়ার দ্যাট উইল বি পেয়েবল। রেগুলার ট্যাক্স অর নর্মাল ট্যাক্স 25 লাখ টাকা ইট উইল বি পেয়েবল, অ্যান্ড মিনিমাম ট্যাক্স 18 লাখ, এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স আমাদের, এটা 18 লক্ষ টাকা। কিন্তু আমাদের দিতে হবে কত? 25 লক্ষ টাকা দিতে হবে। তাহলে কি দাঁড়ালো, যদি এইভাবে গণনা করা কর, তাহলে দেখি উদাহরণটা মিল আছে কিনা। যদি এইভাবে গণনা করা কর উপধারা 2 এর অধীন ন্যূনতম করের চেয়ে বেশি হয়, এটা হচ্ছে উপধারা 2 এর অধীন ন্যূনতম কর, কত টাকা? 18 লক্ষ টাকা। এটা হচ্ছে 163 কত 2 অনুযায়ী অ্যাজ পার মিনিমাম ট্যাক্স 18 লক্ষ টাকা, এখানে দিলাম অ্যাজ পার। হ্যাঁ, তাহলে বেশি হয়, তাহলে 1 কোটি টাকা উচ্চতর পরিমাণ হতে 25 লক্ষ টাকা প্রদেয় হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে আমাদেরকে এটা বের করতে হবে কিভাবে? যে টিডিএসটা দিয়েছি তার রেগুলার ট্যাক্সটা বের করতে হবে। রেগুলার ট্যাক্সটা বের করতে হবে, এটা হচ্ছে পেয়েবল, এটা হচ্ছে রেগুলার ট্যাক্স। এই যে এটা রেগুলার ট্যাক্স বা নর্মাল ট্যাক্সটা বের করতে হবে। আর মিনিমাম ট্যাক্সটা তো আমাদের দেয়াই আছে, আমরা দিয়ে আসছি অলরেডি টিডিএস 163(2)তে। তাহলে আমাদের হুইচ এভার ইজ হায়ার দ্যাট উইল বি পেয়েবল। এখন হচ্ছে আমরা এখন একটু সিতে যাই। এটা বললাম কি বি, এটা হচ্ছে বি। এখন 163 বি অনুসারে পরিগণিত ইনকাম অর লস যথাক্রমে কোনো নিয়মিত সোর্সের জন্য পরিগণনাকৃত ইনকাম অর লসের সহিত অ্যাডজাস্ট করা যাবে না। এখন একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। আমরা অনেক সময় আয় লস মানে এগুলো কি করি, দুটো অ্যাডজাস্ট করে আয়টা কমাই দিয়ে ট্যাক্সটা কম দেওয়ার চিন্তা ভাবনা করি আর কি। তো এই ধরনের দুষ্টামি যেন আমরা করতে না পারি সেজন্য গভর্নমেন্ট আইন করে দিয়েছে যে এগুলো করা যাবে না। কি করা যাবে না? যে মিনিমাম ট্যাক্সে, যেটা আমরা মিনিমাম ট্যাক্স দিয়ে আসছি না 163(2)তে, ওর সোর্স অফ ইনকামে যদি আয় হোক আর লস হোক, যেটাই হোক না কেন, সেটা কি করা যাবে না অন্য কোনো রেগুলার সোর্স যেটা থাকে, যেমন ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম এগ্রিকালচার, এগুলোর হেডে যে যদি কোনো লস হয় বা যদি কোনো ইনকাম হয়, তাহলে এটার সাথে এটা অ্যাডজাস্ট করা যাবে না। অর্থাৎ মিনিমাম ট্যাক্স আরোপিত হয় এমন কোনো ইনকাম সোর্সে যদি লস হয় অথবা ইনকামও হইল, হ্যাঁ, সেটা মোট কথা অন্য কোনো যে রেগুলার সোর্স আছে সেটার সাথে অ্যাডজাস্ট করা যাবে না। অর্থাৎ মিনিমাম ট্যাক্স আলাদা, অন্যান্য যে সোর্সের ট্যাক্স হবে সেটা আলাদা। তো মিনিমাম ট্যাক্সের সোর্স অফ ইনকাম আলাদা, অন্যান্য হেডের যে সোর্সগুলো আছে এগ্রিকালচার, স্যালারি, হাউস রেন্ট, এগুলো আলাদা। ঠিক আছে, এই যে এখানে বলছে যে এই যে 1 কোটি টাকা আমরা আয় গণনা করলাম না, এই যে নিয়মিত পদ্ধতিতে আয় গণনা করলাম না, এখানে আমরা দেখেছি যে আয় হয়েছে। এটা তো এখানে লসও হইতে পারত। যে টিডিএস তো কেটে নিয়েছে অলরেডি, আমরা যখন নিয়ে আসছি তখন শুধু টিডিএস তো অলরেডি সোর্সে কালেকশন হয়ে গেছে বা মানে কালেকশন হয়ে গেছে বা ডিডাকশন হয়ে গেছে, ট্যাক্স যা নিয়ে আসা তো নিয়ে নিছে। কিন্তু পরবর্তীতে ওই আয়ের ক্ষেত্রে সেটা আর আয় হয়নি, সেটা কি হয়ে গেছে লস। যদি হইতো, এখন 1 কোটি টাকা আয় দেখালাম দেখে আমরা এটা ক্যালকুলেশন করলাম, যদি এটা লস হতো, লস হলেও এই লসটা আমরা অন্য কোনো হেডের সাথে, রেগুলার হেডের সাথে আমরা কি করতে পারবো না, অ্যাডজাস্ট করে আমরা ওই রেগুলার সোর্সের টাকাটা কমাই দিয়ে ট্যাক্স কম দিব, এই ধরনের এসব চিন্তা ভাবনাই করা যাবে না। আচ্ছা, আমরা পড়ি আবার বুঝতে পারবো, আগাই। আচ্ছা, এই যে মিনিমাম ট্যাক্স কি, মিনিমাম ট্যাক্স যে 163(2)তে যেটা কর্তন করা হয়, কালেকশন করা হয়, ওটা হচ্ছে মিনিমাম ট্যাক্সের কথা বলেছে এখানে, যেহেতু আমরা 163 পড়ছি। আচ্ছা, রেগুলার ট্যাক্স কি, বিজনেস ইনকাম, স্যালারি, হাউস প্রপার্টি, আদার ইনকাম ফ্রম এগ্রিকালচার, এগুলোকে আমরা রেগুলার সোর্স অফ ইনকাম বলছি। ঠিক আছে, তো এখানে আমরা চিন্তা করতে হবে যে মিনিমাম ট্যাক্সটা হচ্ছে আলাদা,
আর কি রেগুলার ইনকামটা যেটা আছে রেগুলার, সেটা সেটা কিন্তু আলাদা। রেগুলার মিনিমাম ট্যাক্সও আমাদের একদিকে আলাদা হবে, রেগুলারটা আমাদের আলাদা হবে। ধরো যে কন্ট্রাক্ট ইনকাম আছে, কন্ট্রাক্ট ইনকাম হচ্ছে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল একটা ইনকাম। এখানকার আয় হয়েছে 1 কোটি টাকা, কন্ট্রাক্ট ইনকামে আয় হয়েছে 1 কোটি টাকা আয় হয়েছে। আর রেগুলার বিজনেস ইনকাম ফ্রম বিজনেস বা ইনকাম ফ্রম এগ্রিকালচার যেটাই হোক, সেখানে ধরেন লোকসান হয়েছে 30 লক্ষ টাকা লোকসান হয়েছে। আচ্ছা ধরেন বিজনেস এগ্রিকালচারের ইনকাম, অথবা এটা যদি ধরি আমরা ইনকাম ফ্রম এগ্রিকালচার, হুম, ইনকাম ফ্রম, হ্যাঁ, ইনকাম ফ্রম এগ্রিকালচার। তো এইখান থেকে এই হেডে মনে করেন লস হয়েছে কত, 30,000 টাকা। এখন আমি চিন্তা করলাম যে এখানে তো লস হয়েছে, তাহলে এটা আমি কি করি, একটু অ্যাডজাস্ট করে দেই। 1 কোটি থেকে 30 লক্ষ টাকা বাদ দিয়ে 70,000 টাকা আমি এখন আয় দেখাবো। ঠিক আছে না? না, এটা করা যাবে না। কন্ট্রাক্টের ইনকাম আলাদা, যেহেতু এটা মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল সোর্স অফ ইনকাম, যেহেতু এই ইনকামের উপর মিনিমাম ট্যাক্স 163(2) অ্যাপ্লাই হয়ে গেছে, সুতরাং এটা আলাদা। আর বিজনেস লস যেটা আছে, যেটা হয়েছে বিজনেস লস 30 লক্ষ টাকা, সেটা আলাদা। দুটা একত্রিত করে অ্যাডজাস্ট করা যাবে না। আবার যদি এরকম হয় যে মিনিমাম ট্যাক্স সোর্সে লস হয়েছে 1 লাখ টাকা, মিনিমাম ট্যাক্স আরোপ হয়েছে এমন কোনো একটা হেডে আপনার লস হয়েছে, আগে থিওরিটিক্যালগুলো পড়ে নেই, তারপরে আমরা যখন প্র্যাকটিক্যাল যাবো বা আরও ডিটেলস যাব, তখন আমরা আস্তে আস্তে জিনিসগুলো জানতে পারবো, আমাদের জ্ঞানটা আরও বাড়বে, আরও কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, মিনিমাম ট্যাক্স সোর্সটা কি? মিনিমাম ট্যাক্স সোর্স হচ্ছে লস হয়েছে, ধরেন 1 লক্ষ টাকা লস হয়েছে, মিনিমাম ট্যাক্স আরোপ হয়েছে এমন আয়ের হেড আছে, ধরেন একটা লস হয়েছে এমন আয়ের হেডে একটা লস হয়েছে, 1 লক্ষ টাকা লস হয়েছে। আর রেগুলার বিজনেস ইনকাম বা রেগুলার এগ্রিকালচারের ইনকাম, সেখানে মনে করেন প্রফিট হয়েছে, আয় হয়েছে কত টাকা, 4 লক্ষ টাকা আসছে। তো এই যে 4 লক্ষ টাকা আসলো, আর ওখানে লস হলো 1 লক্ষ টাকা, এখন আমাকে তো 4 লক্ষ টাকার উপর ট্যাক্স দিতে হবে, তাই না? যেহেতু আমরা ক্যালকুলেশন করে সব যে যেটা ছাড়-টাড় আছে বা এক্সাম্পশন আছে সব বাদ দিয়ে আমাদের আয় হয়েছে, ধরেন 4 লক্ষ টাকা আয় হয়েছে। তো তাহলে তো ওই আয়ের উপরে আমাকে তো দিতে হবে। বিজনেসের ক্ষেত্রে প্রফিট হয়েছে 4 লক্ষ টাকা। এই জন্য আমাকে কি করতে হবে, এখন 4 লক্ষ টাকার উপর ট্যাক্স দিতে হবে না? যদি আমি 25% বা 27.5% আছে, তা সেটার উপর আমাকে এই ধরেন এই বিজনেসের উপরে আমাকে 27.5% বা 25% যেটা আমার অ্যাপ্লিকেবল, সেটা আমাকে দিতে হবে না? তখন আমি যদি এটাকে কমায় দিতে পারি, 3 লাখ করতে পারি, তাহলে তো আমার ট্যাক্সও কমে যাবে। তা আমি কি করলাম, এটা অ্যাডজাস্ট করে 3 লাখ করলাম। তো এটা করা যাবে না। গভর্নমেন্ট বলে দিছে এই ধরনের দুষ্টামি করা যাবে না, যে লস অ্যাডজাস্ট করা যাবে না রেগুলার প্রফিটের উপর পুরো, অর্থাৎ এই যে প্রফিটটা হলো, এই আয়টা, এই প্রফিটের উপর পুরোটা ট্যাক্সটা দিতে হবে। মিনিমাম ট্যাক্সটা কি বুঝবো, যে মিনিমাম ট্যাক্সটা হচ্ছে ফাইনাল অ্যান্ড আইসোলেটেড। ঠিক আছে? সে একা একা পথ চলে, এটা একটু মনে রাখলেই হবে। এটা বলছে যে হোয়ার মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল, এটা জানি আমরা, পড়েছেন যে হোয়ার মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল, যেখানে মিনিমাম ট্যাক্সটা কি করা হয়, আরোপিত হয় অন এ সোর্স অফ ইনকাম, যে ইনকামের উপর দ্য ইনকাম অর লস ফ্রম দ্যাট সোর্স শ্যাল বি ট্রিটেড সেপারেটলি। যেটা বললাম সেটাই, যেটাকে আমাদেরকে সেপারেটলি সেটা ট্রিট করতে হবে, অ্যান্ড শ্যাল নট বি অ্যাডজাস্টেড অ্যাগেনস্ট ইনকাম অর লস ফ্রম রেগুলার সোর্সেস। রেগুলার সোর্সের সাথে এটা কি করা যাবে না, ইনকাম হোক আর লস হোক যেটাই হোক না কেন, নো অ্যাডজাস্টমেন্ট। এক কথায় কথাগুলো বারবার বলছি যেন মনে থাকে, এই জন্য বারবার ঘুরে ফিরে একই কথাই বলছি, এই আর কি, বারবার শুনলে মনে থাকে। নো সেট অফ লসেস ইজ অ্যালাউড ফর any loss computed under any source or head of income which is exempted from tax or subject to reduced tax rate or is subject to minimum tax under section 162, minimum tax 163(2). এখানে সেট অফ করা যাবে না। বলছে যে যদি এমন কোনো আয় থাকে যে আয়ের উপর এক্সাম্পটেড ট্যাক্স আছে, ট্যাক্সটা এক্সাম্প করা আছে, এমন কোনো আয় আছে যেটা তুমি দেখিয়েছো যে যেটা সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স আছে, হ্যাঁ, সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট আছে, অর্থাৎ ধরো ওখানে অ্যাজ ইউজুয়ালি 15% হয়, কিন্তু সেটাকে রিডিউস করে তোমাকে এটা
কন্ডিশন অনুযায়ী আমাকে এটা 7.5% করে দিয়েছে, 50% কমিয়ে দিয়েছে। এরকম যদি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট থাকে, অথবা ইজ সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163(2) যেটা আমরা পড়ছি বা দেখছি, সেটা অনুযায়ী যদি কোনো সেখানকার যে সোর্সগুলো আছে, সো এগুলোর সোর্সের ইনকাম সোর্সে যদি কোনো লস হয়, সেগুলো কি করা যাবে না, সেট অফ করা যাবে না, অথবা ওই একই কথা অ্যাডজাস্ট করা যাবে না। নো সেট অফ লসেস ইজ অ্যালাউড, করা যাবে না। আমরা এখন তো মিনিমাম ট্যাক্স দেখলাম, মিনিমাম ট্যাক্সেরও যে ইনকাম আয়টা হয়, ওই আয়টা হোক বা ওই ওখানকার লসটা হোক, বা সাবজেক্ট টু রিডিউস, এর সাথে যোগ হলো কি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্সেরও যে আয়ের ক্ষেত্রে যদি লস হয়, তা আবার এক্সামটেড ট্যাক্স রেট, এক্সাম ফ্রম ট্যাক্স আছে এমন কোনো আয়ের শিখাতেই যদি লস হয়, তাহলে সেটা অন্য কোনো সোর্সে অন্য কোনো সোর্স বা অন্য কোনো হেডের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। এখানে দেখি যে এমপ্লয়মেন্ট 1 নাম্বার এবং 7 নাম্বার, এই যে নিচে যে আসে 7 নাম্বার, এখানে তো 7টা হেড থাকে না, তো এমপ্লয়মেন্ট এবং আদার সোর্স এটা নট অ্যাপ্লিকেবল, এখানকার তো লস হওয়ার কোনো চান্স নেই বা লাভ হওয়ার ব্যাপার স্যাপার নাই এখানে। এমপ্লয়মেন্ট আর আদার সোর্স এগুলো বাদ গেল, মাঝখানে থাকে হচ্ছে 5টা। তো ওই 5টার মধ্যে আছে কি রেন্টাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম, রেন্টাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম এবং ক্যাপিটাল গেইন। হ্যাঁ, এই 3টা আমরা কি করতে পারি, এই না হয়নি, এটা হচ্ছে যে রেন্টাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ক্যাপিটাল গেইন না, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই 3টা রেন্টাল ইনকাম, তারপরে এগ্রিকালচারাল ইনকাম এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এগুলো এনি সোর্সের সাথে আমি কি করতে পারবো, সেট অফ করতে পারবো। রেন্টাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই হেডগুলোর যদি কোনো লস হয়, তাহলে আমরা যে কোনো হেডের সাথে, যে কোনো সোর্সের সাথে আমরা কি করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো, সেট অফ করতে পারবো। যদি বিজনেসের ক্ষেত্রে হয়, বিজনেসের ক্ষেত্রে হলে, যদি স্পেকুলেটিভ হয়, তাহলে স্পেকুলেটিভ বিজনেসের ক্ষেত্রে, মানে ফটকা ব্যবসা যেগুলো আছে, ফটকা ব্যবসাটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ধানের কোনো ব্যবসাই করি না বা পাটের কোনো ব্যবসাই করি না, এটা আমি বিগত 10 বছরে এই ধরনের কোনো ব্যবসা করিনি, কিন্তু এখন আমি দেখছি যে আগামী এই 5-6 মাস পর বা 2-3 মাস পর ধানের দামটা প্রচণ্ড বাড়বে এবার, এটা আমি একটা গেস করছি, ধারণা করছি। বা পাটের দাম, এবং পাটের দামও অনেক বাড়বে, ধান এবং পাট দুটার দামই অনেক বাড়বে। তো আমি কি করলাম, পট করে ধান পাট কিনে স্টক করে রাখলাম, ধান পাট কিনে কি করলাম, স্টক করে রাখলাম। ঠিক 2 মাস বা 3 মাস পর দামটা যখন বেড়ে গেল, তখন বিক্রি করে দিলাম। বাস, তারপরে এই যে কিছু 2-3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে কিছু টাকা মনে করেন আমার হাতে চলে আসলো, ঠিক আছে। তারপরে আবার আবার আর আর কোনো ব্যবসা করি না। এই যে এই ধরনের যে স্পেকুলেটিভ ফটকা ব্যবসা, হঠাৎ করে একটা ব্যবসা করলাম, টাকা আসলো, বাস হয়ে গেল, আমি কন্টিনিউ করি না, এটা আমার পেশা না। হ্যাঁ, তো এই ধরনের যদি আমি কোনো ব্যবসা করে থাকি, আবার পরের বার মনে করেন এইবার ধান করলাম, পরের বার মনে করেন যে পাট পাট করলাম, পাটের ব্যবসা, পাটটা রাখলাম, এবার ধান রাখলাম না, এরকম। যদি কেউ এরকম স্পেকুলেটিভ বিজনেস করে থাকে, তাহলে সেটা স্পেকুলেটিভ বিজনেসের সাথেই অ্যাডজাস্ট করতে হবে। যদি টোবাকো হয়, তাহলে টোবাকো বিজনেসের সাথে অ্যাডজাস্ট করতে হবে। যদি আদার্স হয়, তাহলে এনি আদার বিজনেসের সাথে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আরেকটা কথা বলে রাখি, এই যে স্টক করে রাখা যে নিয়ম, স্টক করে রাখাটা, এটা কিন্তু এটা আইন, এই ইনকাম ট্যাক্সের বাইরে বলতেছি এটা। উম, সেটা হচ্ছে যে কোনো কিছু 40 দিনের বেশি যে সিন্ডিকেট করে না, এই যে বললেন একটু আগে, যেটা সিন্ডিকেট করে রাখে, তো এটা কিন্তু অনেক বড় একটা পাপ। আর 40 দিনের বেশি যদি উম, পণ্য স্টক করে রেখে ক্রাইসিস তৈরি করা হয়, তাহলে সেটা অনেক বড় গুনাহের কাজ, এটার জন্য শাস্তি পেতে হবে। হ্যাঁ, বুঝেন এখন তাহলে। আচ্ছা, ঠিক আছে। এখন ক্যাপিটাল গেইনেরটা কি করতে হবে, ক্যাপিটাল গেইনেরটা কি করতে হবে, ক্যাপিটাল গেইনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এখন যেটা করতে হবে, যে এখন যে আমি অ্যাডজাস্ট করলাম, হ্যাঁ, অ্যাডজাস্ট করার পরে পুরোটা তো অ্যাডজাস্ট নাও হতে পারে,
যেমন যদি স্পেকুলেটিভ বিজনেস হয় বা টোবাকো ধরলাম, টোবাকোটা কি করলাম, টোবাকোটা আমি টোবাকো বিজনেসের সাথে টোবাকোর যে লসটা আছে সেটা আমি পরের বছরের মনে করেন বা কি করলাম যে টোবাকো বিজনেসের সাথেই আমি অ্যাডজাস্ট সেট আপ করতে পারবো। তো সেটা যদি মনে করেন যদি পুরোটা যদি আবার অ্যাডজাস্ট না হয় লসটা, যদি পরের বছর প্রফিট হলো ওইটা পুরোটা অ্যাডজাস্ট হলো না, তখন সেটা আমি কী করতে পারবো, ক্যারি ফরওয়ার্ড করতে পারবো 6 বছর। এটা এমসিকিউতে আসতে পারে। পসিবল ফর নেক্সট 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার, ক্যারি ফরওয়ার্ডটা পরবর্তী 6 বছর পর্যন্ত করতে পারবো এবং প্রতিবার ক্যারি ফরওয়ার্ডের পর এই যে দ্বিতীয় কলামটা আছে, দ্বিতীয় কলামে যেভাবে সেট আপের কথা বলা আছে ঠিক সেইভাবেই সেট আপ করতে হবে। পরের বছর গিয়ে আবার টোবাকোতে লস হয়েছে, পরের বছর গিয়ে আবার রেন্টালের সাথে অ্যাডজাস্ট করলাম, এইভাবে করলে হবে না। ঠিক এই সিকোয়েন্সেই এগোতে হবে, তবে 6 বছর পর্যন্ত অ্যাডজাস্ট করা যাবে। ক্ষতির সমন্বয় এবং জের টানা। ক্ষতির সমন্বয় এবং জের টানা যেটা বললাম যে উপধারা 2 এর বিধানাবলী সাপেক্ষে কোনো কর বর্ষে আয়ের কোনো ক্ষতি তা খাতের সমন্বয় করা হবে। আচ্ছা, এই যে যেটা বলছি, নিম্ন সারণীতে আয় ব্যতীত অন্য কোনো খাত বা উৎসের আয়ের সহিত সমন্বয় করা যাবে না। যে চার্টের কথা বলছি, যেটা বললাম যে মূলধনী ক্ষতি যেটা হচ্ছে সেটা মূলধনী, এটা আইনটা দেখছি আর কি, এটা ধারা 70। মূলধনী ক্ষতি হচ্ছে কেবল মূলধনী আয়ের সহিত সমন্বয় করা হবে। ব্যবসায়ের ক্ষতি ব্যবসায় আয়ের সাথে সমন্বয় করা হবে। ফটকা ব্যবসায়ের ক্ষতি কোনো ফটকা ব্যবসা থেকে আয়ের সহিত সমন্বয় করতে হবে। ফটকা ব্যবসাটা ফটকা ব্যবসার সাথে করতে হবে, তামাকেরটা তামাকের সাথে অ্যাডজাস্ট করতে হবে, সেট অফ করতে হবে। আচ্ছা, কর অব্যাহতি এটা পড়লাম না তখন, ওইটা এটা কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হার বা 162 যে ন্যূনতম কর প্রযোজ্য আছে, এরূপ উৎসের থেকে উৎসের বা খাতের যদি কোনো ক্ষতি বা সমন্বয় ক্ষতি বা জের টানা যাবে না। এখানে যদি কোনো ক্ষতি হয় তাহলে তা অন্য কোনো উৎসের খাতের সাথে সমন্বয় করা যাবে না, এটা বললাম। তারপরে বলছে যদি ফার্মেরটা হয়, ফার্ম বা যদি ব্যক্তি সংঘ হয়, কারণ এখন একটা ফার্ম বা ব্যক্তি সংঘ আছে, সেখানে ক্ষতি হয়েছে, ওই ক্ষতিটা কি করলো যে ফার্মের তো ক্ষতি হয়ে গেছে, তা ফার্মের যে মেম্বাররা আছে, সদস্যরা আছে, ওই সদস্যদের তো আয় আছে, ওই আয়ের সাথে ক্ষতিটা অ্যাডজাস্ট করে দাও, করে দিয়ে অংশীদারদের আয়টা কমাই দাও, তাহলে আয়কর কম দিতে হবে, এরকম করাও যাবে না। ফার্মের ক্ষতি ফার্মের ক্ষতি লাভ ফার্মেরটা ফার্মের, আবার ব্যক্তি সংঘেরটা ব্যক্তি সংঘের। অর্থাৎ ফার্মের কোনো যদি ক্ষতি হয়, ফার্মের ক্ষতিটা উক্ত ফার্মের কোনো অংশীদার বা ব্যক্তি সংঘের কোনো সদস্যের আয়ের বিপরীতে সমন্বয় করা যাবে না। ক্ষতির কথা বলছে। কোনো ফার্ম বা ব্যক্তি সংঘের নিরূপিত ক্ষতি কেবল উক্ত ফার্ম বা ব্যক্তি সংঘের নিরূপিত আয়ের সহিত সমন্বয় করতে হবে। ক্ষতি হইলে ওই ফার্মের যে আয় হবে বা তার সাথে সমন্বয় করা যাবে, কিন্তু সেটা অংশীদারদের সাথে সমন্বয় করা যাবে না। ক্ষতির কথা বলছে, ক্ষতিটা কি করা যাবে, ওই ফার্মেরই আয়ের সাথে সমন্বয় করতে হবে, কিন্তু ফার্মের অংশীদার বা ব্যক্তি সংঘের অন্যান্য কোনো সদস্যদের আয়ের বিপরীতে সেটা সমন্বয় করা যাবে না, ক্ষতিটা। একটা বলছে যে কোনো কর বর্ষে কোনো খাতের নিরূপিত ক্ষতি উক্ত বছরের অন্য কোনো খাতের সহিত, যেটা 6 বছর বললাম ওইটা, যে 6 বছর ক্যারি ফরওয়ার্ড করা যাবে, সেই কথা বলছে এখানে। আর একটা কথা বলছে যে ব্যবসা বা পেশায় যদি উত্তরাধিকার সূত্রে কেউ স্থলাভিষিক্ত হয়, যেমন পিতার ব্যবসা, পুত্র পরে এসে বসছে, উত্তরাধিকার সূত্রে সে ব্যবসাটা পেয়েছে, তা পিতার সময় কিছু লস হয়েছে, তা ওই লসটা সে কি করতে পারবে, পুত্র যে আছে উত্তরাধিকার সূত্রে যে পেল তার সন্তান, সে কি করতে পারবে, এটা তার আয়ের বিপরীতে কি করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে। কিন্তু যদি এই উত্তরাধিকার ব্যতীত অন্য কোনোভাবে যদি স্থলাভিষিক্ত হয়, যদি কিনে নিছে, ব্যবসাটা কিনে নিছে, বা অন্য কোনো যদি কোনো উপায় থেকে থাকে,
উত্তরাধিকার বাদ দিয়ে যদি অন্য কোনোভাবে যদি স্থলাভিষিক্ত হয়, তাহলে উত্তরসূরি নিজের কোনো আয়ের বিপরীতে পূর্বসূরির ক্ষতির কোনো সমন্বয় বা জের টানতে পারবে না। তাহলে যে বসলো, যে স্থলাভিষিক্ত হলো, যে নতুন নিউকামার আসলো, তার আয়ের বিপরীতে তার আয় হলো, আর আগের যিনি ছিল তার কিছু লস ছিল। তো সে কিন্তু উত্তরাধিকার সূত্রে পায়নি, সে ধরেন কিনে নিয়েছে। তো আগের যে লস ছিল বা যে মানে আগের যিনি ছিল তার যে লসটা ছিল, সেই ওনার লসটা কি করলো, এই উত্তরসূরি পরে যে আসলো সে কি করলো, অ্যাডজাস্ট করে আয় কমাই দিল। এটা করা যাবে না। এটা কি, হুইচ ট্যাক্স উইল নট বি ট্রিটেড অ্যাজ মিনিমাম ট্যাক্স। ও আচ্ছা, এটা একটু বুঝেন, এটা সহজ আছে, একটু বুঝি আমরা একটু। হুইচ ট্যাক্স উইল নট বি ট্রিটেড অ্যাজ মিনিমাম ট্যাক্স। এখন তো আমরা মিনিমাম ট্যাক্স অনেকগুলো পড়লাম না, 163(2) সব মিনিমাম ট্যাক্স পড়লাম না। এখন বলছে কোন ট্যাক্সটা আবার মিনিমাম ট্যাক্স হবে না, 120-এর আন্ডারেই আছে, 120 তো ওখানেও আছে। তো এখানে ইম্পোর্ট করার কথা বলা আছে 120-এ। 120-এ কি ইম্পোর্টের সময় যে কালেকশনটা করা হয় ওইটা মিনিমাম ট্যাক্স হবে। কিন্তু যদি ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, শিল্প প্রতিষ্ঠান আছে না, এই শিল্প প্রতিষ্ঠান যদি আমদানি করে, তাহলে কি হবে, দ্যাট ট্যাক্স কালেকশন আন্ডার সেকশন 120 ফ্রম ইম্পোর্ট অফ গুডস বাই অ্যান ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং shall not be the minimum tax. Shall not be the minimum tax. 120-এর আন্ডারে যদি ইম্পোর্ট করা হয়, অর্থাৎ 20-এর আন্ডারে মানে আন্ডার সেকশন 120 ট্যাক্স কালেকশন করা হয়, 120-এর আন্ডারে যদি ট্যাক্স কালেকশন করা হয়, যেখান থেকে ইম্পোর্ট গুডসটা ইম্পোর্ট করে এনেছে, কে এনেছে, ইম্পোর্ট করে কোনো একটা শিল্প প্রতিষ্ঠান ইম্পোর্ট করে এনেছে, এবং 120-এর আন্ডারে ট্যাক্স কালেকশন করাও হয়ে গেছে, গভর্নমেন্ট ট্যাক্স কালেকশন করে ফেলেছে, এই ট্যাক্সটা কি হবে না, মিনিমাম ট্যাক্স হবে না। বাট এটা বাট আছে, সেটা কি, যে এটা নিচের ভাষা বোঝার চেষ্টা করতেছি, যে বাট এই শব্দগুলো তো আইনের ভাষায় নেই, আইনের ভাষায় যে এরকম আছে, এটাও নিজের ভাষায় বোঝার চেষ্টা করছি, যে বাট ট্যাক্স ডিডাকশন আন্ডার সেকশন 120 ফ্রম ইম্পোর্ট অফ গুডস বাই অ্যান ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং হুইচ আর এঙ্গেজড ইন প্রডিউসিং, 8টা ব্যবসা আছে, হুইচ আর প্রডিউস কি করে, সিমেন্ট প্রডিউস করে, আয়রন অর আয়রন প্রোডাক্ট প্রডিউস করে, ফিরোয়েলয় প্রোডাক্ট, তারপরে কার্বনেট বেভারেজ, মিল্ক পাউডার, অ্যালুমিনিয়াম প্রোডাক্ট, তারপরে সিরামিক প্রোডাক্ট এবং ইনসেকটিসাইডস অ্যাজ র ম্যাটেরিয়ালস ফর ইটস ওন কনজামশন। যদি নিজের কনজামশনের জন্য ম্যাটেরিয়াল কি করে, ইম্পোর্ট করে, এগুলো ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, এই 8টা ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং যদি নিজের কনজামশনের জন্য র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে, তাহলে শ্যাল বি দ্য মিনিমাম ট্যাক্স, তাহলে সেটা মিনিমাম ট্যাক্স বলে গণ্য করা হবে। এই 8টার ক্ষেত্রে শ্যাল বি দ্য মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য করা হবে। কিন্তু অন্য ক্ষেত্রে এটা কিন্তু মিনিমাম ট্যাক্স হবে না। দ্য ট্যাক্স কালেকশন আন্ডার সেকশন 120 ফ্রম ইম্পোর্ট অফ গুডস বাই অ্যান ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং শ্যাল নট বি দ্য মিনিমাম ট্যাক্স। যেখানেও বলেছে, এখানে বলছে এই যে 120-এ কি বলছে, উৎসে কর কর্তন। এখন এই যে 120 বললাম, 120-এ কি বলেছে, 120-এ বলেছে যে উৎসে কর কর্তন, এটা 3য় অধ্যায়ে আছে, যে আমদানিকারকের নিকট হতে কর সংগ্রহ, কমিশনার, কাস্টমস বা এতদ উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কি করবে, পণ্যের আমদানি শুল্কের আমদানি মূল্যের নির্ধারিত অনধিক 20% হারে উৎসে কর কর্তন করবে। যখন আমরা একটা ইম্পোর্ট করে আনবো, তখন কর্তৃপক্ষ কি করবে, যে 0%, 2%, 3%, 5%, 20% এবং ফিক্সড আছে 600 টাকা। এইভাবে তারা কি অনধিক 20% উপরে নেই, 2% আছে, 3% আছে, 5% আছে, 20% আছে এবং 600 টাকা আছে। এইভাবে তারা কি করতে পারবে, যে টিডিএস অর্থাৎ সেই টিসিএস ট্যাক্সটা উৎসে কালেকশন করতে পারবে। 8টা প্রোডাক্টের ক্ষেত্রে যেটা বলে, সিমেন্ট ইন্ডাস্ট্রি, তারা যদি কাঁচামাল আমদানি করে,
সেকশন 120-এ যদি ট্যাক্স কাটা হয় সেই ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স হবে। তারপরে এই যে আয়রন প্রোডাক্ট ইন্ডাস্ট্রি, এরা যদি কাঁচামাল আমদানি করার সময় যদি যে টিডিএসটা দেবে 163(2)তে সেটা মিনিমাম ট্যাক্স হবে। ফেরোঅয়েল প্রোডাক্টস ইন্ডাস্ট্রি কাঁচামাল আমদানি করার সময় যে টিডিএসটা দেবে সেটা মিনিমাম ট্যাক্স হবে। কার্বনেট বেভারেজ ইন্ডাস্ট্রি কাঁচামাল আমদানি করার সময় যে ট্যাক্সটা দেবে সেটা মিনিমাম ট্যাক্স হবে। এভাবে মিল্ক পাউডার ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম প্রোডাক্ট ইন্ডাস্ট্রি, তারপরে সিরামিক প্রোডাক্ট ইন্ডাস্ট্রি এবং ইনসেক্টিসাইডস তারা যখন আমদানি করার সময় সে নিজের কনজাম্পশনের জন্য র মেটেরিয়ালস আমদানি করবে, তখন যে ট্যাক্সটা দেবে 120-এ আন্ডারে সেটা মিনিমাম ট্যাক্স হবে। মিনিমাম ট্যাক্স কি? ভবিষ্যতে রিফান্ড বা অ্যাডজাস্ট করা যায় না। ট্রু অর ফলস? ট্রু। মিনিমাম ট্যাক্স কি? ভবিষ্যতে রিফান্ড বা অ্যাডজাস্ট করা যায় না। ভবিষ্যতে রিফান্ড বা অ্যাডজাস্ট করা যায় না কোনটা? মিনিমাম ট্যাক্স। যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং শিল্প প্রতিষ্ঠান সে কী করে, এই যে উপরের গুডসগুলো ব্যতীত সে যদি ইম্পোর্ট করার সময় 120-এর অধীনে ট্যাক্স কালেকশন করা হয়, তার কাছ থেকে ট্যাক্স কালেকশন করা হয়, তাহলে এই সংগৃহীত ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স হবে না। কি বললাম? যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং অর্থাৎ যে শিল্প প্রতিষ্ঠান এই কি করে, এই যে উপরে যে 8টা গুডসের কথা বলা আছে, এই মানে 8টা ইন্ডাস্ট্রির কথা বলা আছে, 8টা শিল্প প্রতিষ্ঠানের কথা বলা আছে, এই শিল্প প্রতিষ্ঠানগুলো বাদে, হ্যাঁ, যদি কেউ ইম্পোর্ট করে এবং 120-এর অধীনে যদি ট্যাক্স কালেকশন করে, তাহলে কি হবে? সেটা অগ্রিম সংগৃহীত করে, তাহলে সেটা মিনিমাম ট্যাক্স হবে না। Tax collection under section 120 from import of goods by an industrial undertaking shall not be the minimum tax. আচ্ছা, এখানে এই যেটা পড়েছিলাম যে 103(2), এটা আমরা আবার এখানে দেখতেছি যে 88, 89, 90, 91, 92, হ্যাঁ, 94, এভাবে 139-এর অধীনে কর্তন বা সংগ্রহ করা যেই সকল এক বা একাধিক উৎসসমূহের জন্য কর্তন বা সংগ্রহ হয় সেই সকল উৎসের আয়ের উপর ন্যূনতম কর হিসেবে গণ্য হইবে। এটা তো পড়লাম আমরা, কারণ আইনের কথাগুলো একটু দেখছি। তবে শর্ত থাকে যে এই 8টা প্রোডাক্ট ব্যতীত অন্য কোনো 8টা মানে ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং ব্যতীত অন্য কোনো শিল্প উদ্যোক্তা কর্তৃক তার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য হইতে যদি ধারা 120-এর অধীনে সংগৃহীত হয়, তাহলে সেটা ন্যূনতম কর হবে না। কিন্তু এই 8টা প্রোডাক্টের ক্ষেত্রে, 8টা ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং ক্ষেত্রে যদি নিজের কনজাম্পশনের জন্য নিয়ে আসে, তাহলে সেটা মিনিমাম ট্যাক্স হবে, বাকিগুলো মিনিমাম ট্যাক্স হবে না। একটু নিজের মতো করে বুঝি যে এখানে বলছে যে নিজের কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য যদি আমদানি করি, কে আমদানি করলো? যে শিল্প উদ্যোক্তা সে আমদানি করলো, তাহলে সেটা মিনিমাম ট্যাক্স হবে না। যদি শিল্প উদ্যোক্তা নিজের কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানি করে, তাহলে সেটা মিনিমাম ট্যাক্স হবে না। কিন্তু ওই 8টা যে ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং রয়েছে, যেটা কথা বললাম, তারা যদি কোনো নিজের কনজাম্পশনের জন্য তারা নিয়ে আসে, তাহলে সেটা মিনিমাম ট্যাক্স হবে। আর নিজের ব্যবহারের কাঁচামাল হিসেবে নিজের কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানি করে না, যারা কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানি করে না, তাহলে কি সেটা হবে? সেটা ডাইরেক্ট মিনিমাম ট্যাক্স হয়ে যাবে। এখন যদি আমরা ছোট একটা উদাহরণ দেখি, যে এবিসি ফ্যাশন, এটা বলছে কাপড় তৈরি করার জন্য তারা কি করে? ইম্পোর্ট করে, ফেব্রিক্স ইম্পোর্ট করে তারা, এবিসি ফ্যাশন নিয়ে আসে। কিন্তু এটা কিন্তু ওই 8টা যে ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং আছে এর মধ্যে কিন্তু পড়ে না। তাহলে 120-এর আন্ডারে ধরেন যে 5% সে তার কাছ থেকে টিডিএস কাটা হয়েছে। তো যেহেতু টিডিএস কাটা হয়েছে, এই টিডিএসটা কি হবে? মিনিমাম ট্যাক্স হবে না। এই টিডিএসটা মিনিমাম ট্যাক্স হবে না, এটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আমরা দিতে পারি যে আগাম কর দিয়ে আসছে ইম্পোর্টের স্টেজে। কিন্তু এটা মিনিমাম ট্যাক্স হবে না, কারণ সে ওই 8টা ক্রাইটেরিয়ার মধ্যে 8টা যে ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং আছে এর মধ্যে পড়ে নাই। কিন্তু XYZ সিমেন্ট যে লিমিটেড আছে, এই লিমিটেড যখন সে মাইলস্টোন যখন ইম্পোর্ট করে আনে, তখন কি করে কাঁচামাল হিসেবে, এটা তো কাঁচামাল নিয়ে আসছে, কাঁচামালটা যখন ইম্পোর্ট করে নিয়ে আসে তখন কিন্তু 5% সংগ্রহণ করা হয়ে গেছে টিডিএসটা।
তো এটা যেহেতু তালিকাভুক্ত, অর্থাৎ 8টা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাক র্যাঙ্কিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ইম্পোর্ট করা হয়েছে নিজের উৎপাদনের র ম্যাটেরিয়ালস হিসেবে ইম্পোর্ট করা হয়েছে, তাই এটি মিনিমাম ট্যাক্স হিসেবে ধরে নেওয়া হবে। এটা তো পড়েছি আমরা, 72 অনুযায়ী কি করতে হবে, এটাও পড়েছি, এটা হয়ে গেছে। ওকে, 163(4) এটা আমরা আর একদিন পড়বো, আজকে এই পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ঠিকমতো নামাজ আদায় করবেন। আমিও নামাজ আদায় করি, ঠিকমতো চেষ্টা করি। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।